আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের এসএসসি ফিজিক্স ১০ম অধ্যায় স্থিতিতড়ি চ্যাপ্টারের এমসিকিউ ভিডিও নিয়ে হাজির। আমি এর আগেও আরো এমসিকিউ ভিডিও করছি। আজকে তারই কন্টিনিউশন। তোমরা দেখতে পাচ্ছ কুলম্বের সূত্রের সাথে নিচের কোন সূত্রের মিল রয়েছে? মাই ডিয়ার স্টুডেন্টস, কুলম্বের সূত্রের সাথে তোমাদের মিল রয়েছে মহাকর্ষ সূত্রের। তোমরা জানো কুলম্বের সূত্রে এই যে লেখা আছে F = K × Q1 Q2 R স্কয়ার। আর সেখানে কে বলতে বোঝায় কুলম্বের ধ্রুবক, আর Q1 মানে হচ্ছে চার্জ, Q2 মানে আরো একটি চার্জ, আর বলতে বোঝায় দুইটি চার্জের Q1 Q2 এই দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব। সুতরাং কুলম্বের যে সূত্র সেটা প্রকাশ করে মূলত দুটি চার্জ Q1 এবং Q2 এদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা বের করে থাকি। এটা এক ধরনের, এটাকে আমরা বলি তড়িৎ বল। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, কারণ এগুলো হচ্ছে চার্জিত বস্তু, সুতরাং এটা একটা তড়িৎ বল। এই বলটি আকর্ষণধর্মী হতে পারে, বিকর্ষণধর্মী হতে পারে। অনুরূপভাবে মহাকর্ষ সূত্রটি হচ্ছে F = G × m1 m2 r²। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস কতটা মিল। জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, ঠিক যেমন কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, আর হচ্ছে m1 এবং m2 এই দুইটা ভরের মধ্যবর্তী দূরত্ব, ঠিক যেমন Q1 এবং Q2 হচ্ছে দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব। m1 হচ্ছে একটা ভর আর m2 হচ্ছে আরো একটি বস্তুর ভর। সো এই দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল কতটুকু কাজ করে সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে F = G × m1 m2 r², যেটা নিউটন সাহেব দিয়েছিলেন। এবং এই বলটি, মহাকর্ষ বলটি সবসময় আকর্ষণধর্মী হয়ে থাকে, কিন্তু কুলম্ব বল সবসময় আকর্ষণধর্মী হবে এমন কোনো কথা নেই। আকর্ষণধর্মী হতে পারে, বিকর্ষণধর্মী হতে পারে, ডিপেন্ড করে চার্জের নেচারের উপর। সুতরাং আমরা বলতেই পারি যে কুলম্বের সূত্রের সাথে নিচের কোনটির মিল রয়েছে? উত্তর হচ্ছে মহাকর্ষ সূত্র। ঠিক আছে, আশা করি তুমি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট যে কোশ্চেনটা সেটা দেখি। দুটি বিন্দু আদানের মধ্যবর্তী আকর্ষণ ও বিকর্ষণ, দুটি বিন্দু আদানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান ও আধানদ্বয়ের মধ্যে সম্পর্ক কি? দুইটা বিন্দু আদানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান ও আধানদ্বয়ের মধ্যে সম্পর্ক কি? মাই ডিয়ার স্টুডেন্টস, দুইটা আধান যদি হয় বিন্দু আদান, তাহলে তাদের মধ্যবর্তী আকর্ষণ ও বিকর্ষণ, আকর্ষণ বলের মান ও আধানদ্বয়ের সম্পর্কটা হচ্ছে তারা হবে গুণফলের সমানুপাতিক। গুণফলের সমানুপাতিক তোমরা যদি একটু খেয়াল করো সেটা কেমন হয় দেখতে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুইটা আধান Q1 Q2, এই Q1 Q2 এর যে গুণফল সেটার সমানুপাতিক হচ্ছে F। কিন্তু যদি তুমি ডিসটেন্স চিন্তা করো, দুইজনের মধ্যবর্তী, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ডিসটেন্সের সাথে এইভাবে সম্পর্কযুক্ত। কিন্তু আধানের ক্ষেত্রে সম্পর্কযুক্ত হচ্ছে তারা গুণফলের সমানুপাতিক। এখানে ক এবং গ নাম্বার একদম হুবহু সেম থাকার কারণে তুমি যে কোনো একটা লিখবা, তাহলে হচ্ছে উত্তর হয়ে যাবে। ধরো তোমার ক নাম্বারটা উত্তর, তাহলে যেহেতু দুইটা একই, সো ক নাম্বার গ নাম্বার দুইটাই আসলে তোমার অ্যান্সার। সো আশা করি তুমি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কতটি বিষয়ের উপর ডিপেন্ড করে? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে এই বলের মান ডিপেন্ড করে হচ্ছে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক তার উপর, এবং এই বলটা হচ্ছে এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের ও বর্গের ব্যস্তানুপাতিক তার উপর ডিপেন্ড করে। আর এটা হচ্ছে কে, মানে হচ্ছে এটা কোন মাধ্যমে চার্জ দুইটা আছে তার উপর ডিপেন্ড করে। যেমন Q1 Q2 চার্জ দুটি যদি বায়ু মাধ্যমে থাকে, সেক্ষেত্রে বলের মান একরকম হবে। যদি তারা লেটস সে যদি তারা হচ্ছে পানি মাধ্যমে থাকে, তাহলে সেক্ষেত্রে বলের মান একই রকম হবে। একেক ধরনের মাধ্যমের উপর ডিপেন্ড করে কুলম্ব বলের মান বা তড়িৎ বলের মান হচ্ছে আলাদা আলাদা হয়ে থাকে। তোমরা জানো যে মহাকর্ষ বলের মানের ক্ষেত্রে আম কোন মাধ্যমে আছে সেটার উপর আসলে কিন্তু মহাকর্ষ বল নির্ভর করে। সুতরাং যেটা বিষয়টা এখানে দাঁড়াচ্ছে যে একটা হচ্ছে চার্জ দুইটার গুণফল, মানের গুণফলের উপর ডিপেন্ড করে ১, ২ হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে ২, আর ৩ হচ্ছে মাধ্যমের উপর ডিপেন্ড করে। সুতরাং এই ৩টা জিনিসের উপর ডিপেন্ড করে। সুতরাং উত্তর হবে এখানে হচ্ছে ৩টি। তাহলে পরবর্তী কোশ্চেন, দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান মধ্যবর্তী দূরত্বের কি হবে? উত্তর হবে বর্গের ব্যস্তানুপাতিক। মাই ডিয়ার স্টুডেন্টস, দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব যত বাড়ে, দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব যত বাড়ে, তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ততই কমে। দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব যত কমে, ততই তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বাড়তে থাকে। কেন? কারণ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেজন্য দেখো তুমি বর্গের ব্যস্তানুপাতিক, দেখো আর এর উপর একটা স্কোয়ার আছে, সুতরাং এই স্কোয়ার থাকলে সেটা হয়ে যায় বর্গ। আর যেহেতু সেটা বিপরীত দিকে নিচের দিকে আছে, এটা হচ্ছে এই বাম পাশে উপরে আছে, এটা ডান পাশে নিচের দিকে আছে, সুতরাং তারা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। বা তুমি একইভাবে ভাবতে পারো, যদি এটাকে আর স্কোয়ারকে আমি এদিকে গুণ করি, তাহলে F × আর স্কোয়ার হয়। আর একই পাশে থাকলে যদি দুইজন গুণ আকারে থাকে, তাহলে তাদেরকে আমি ব্যস্তানুপাতিকই বলবো। ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী কোশ্চেন, দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বে কি?
ওয়েল সরি আমি এটার উত্তর তো একটু আগে বললাম, বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। কুলম্ব ধ্রুবকের একক হচ্ছে, ওয়েল কুলম্ব ধ্রুবকের একক বের করার জন্য প্রথমে চিন্তা হবে কুলম্ব ধ্রুবক কোনটা। এই যে এই ইকুয়েশনটা আছে কুলম্বের যে সূত্র, সেখানে কে হচ্ছে কুলম্ব ধ্রুবক। তুমি এটাকে এপাশে রাখো, রেখে এই এফ আর আর স্কোয়ার কে গুণ করো, গুণ করছো তাই না। কিউ1 কিউ2 কে নিচে ভাগ করে দাও, কিউ1 কিউ2 কে এই বাম পাশে নিচে ভাগ করে দাও, দিছো না। তাহলে কে এর মান হয়ে গেছে, কে ইকুয়াল টু হয়ে গেছে এফ আর স্কোয়ার ডিভাইড বাই কিউ1 বাই কিউ1 ইন্টু কিউ2। এখানে দেখো এফ মানে হচ্ছে নিউটন, আর আর মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, মিটার উপরে একটা স্কোয়ার থাকবে, আর কিউ1 কিউ2 হচ্ছে চার্জ, আর দুইটা চার্জকে গুণ করলে হয় হচ্ছে কুলম কুলম, তাই না। এটার একক হচ্ছে কুলম ইন্টু কুলম, তার মানে কুলম স্কোয়ার, তাহলে এটার একক হয়ে যাবে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু। ইনভার্স কেন মাই ডিয়ার স্টুডেন্টস, কারণ নিচে যদি স্কোয়ার থাকে উপরে উঠলে সেটা হয়ে যায় ইনভার্স। তাহলে তুমি বুঝতে পারছো তোমার উত্তর হবে হচ্ছে ক, কারণ এখানে হচ্ছে কুলম ইনভার্স আছে। ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী কোশ্চেন, শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান কত। ওয়েল শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান তোমাকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 9 × 10⁹ এটা হবে। কিন্তু এখানে দেখো সবগুলাই 9 × 10⁹ আছে, সুতরাং তোমাকে একক জানতে হবে, আর এককটা তুমি একটু আগেই জানো যে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু। দেখতে পেয়েছো কতটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সমাধান করলে শুধু হয় না, দেখো এই কোশ্চেনের সাথে এটা কতভাবে রিলেটেড, দেখতে পেলে তোমার এটা কতবার আসছে, এটা অনেকবার আসছে। সুতরাং আশা করি তুমি বুঝতে পেরেছো, এটার উত্তর হবে হচ্ছে 9 × 10⁹ ইন্টু সরি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু। এখানে আরেকটা বিষয় আমি তোমাকে বলি মাই স্টুডেন্টস, সেটা হচ্ছে তোমার এই যে কুলম্বের যে মান, এই যে ধ্রুবকটা আছে, এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। আমি যদি তোমাকে এটা লিখে দেখাই, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে মানে, যেখানে এপসাইলন নট মানে হচ্ছে শূন্যস্থানের ভেদনযোগ্যতা, এবং সেটা হবে তোমার, সেটার ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻12। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী কোয়েশ্চেন আমরা এখন চলে যাব। +4 ও +6 মানের, +4 কুলম ও +6 কুলম মানের দুটি চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। চার্জ দুটি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে পুনরায় তারটি সরিয়ে নেওয়া হলো। বর্তমানে এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত? মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দুইটা চার্জকে একসাথে কানেক্ট করছো, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, সবই বুঝতে পারলাম। চার্জ দুটাকে তুমি যদি এটা কানেক্ট করে দাও, তাহলে কিন্তু এপাশে 4 কুলম এপাশে 6 কুলম আর থাকবে না, এটা হচ্ছে রিডিস্ট্রিবিউট হয়ে যাবে, রিশাফল হয়ে যাবে। সুতরাং শাফল করে এই যেখানে বেশি পরিমাণ চার্জ আছে সেখান থেকে এই যে যেখানে কম আছে সেদিকে চার্জ হচ্ছে ফ্লো করবে। আসলে চার্জের ফ্লোটা সবসময় বেশি থেকে কমের দিকে হয় না। চার্জের ফ্লোটা মূলত হয় হচ্ছে বেশি ভোল্টেজ থেকে হচ্ছে তোমার হচ্ছে কম ভোল্টেজের দিকে পজিটিভ চার্জ হচ্ছে ফ্লো করে। বাট এখানে আসলে যেটা হচ্ছে যে ২ টা চার্জকে যখন তুমি যুক্ত করে দিচ্ছ, আমরা ধরে নিচ্ছি যে তাদের হচ্ছে তোমার রিডিস্ট্রিবিউট হওয়ার ক্ষেত্রে তাদের সাইজ হচ্ছে সেম হবে। চার্জ ২ টার সাইজ হচ্ছে সেম হবে। এটা খুব ইম্পোর্টেন্ট একটা কনসেপ্ট। যদিও তোমাদের 11 তোমাদের 9-10 এর ক্ষেত্রে যেটা হয় যে তোমরা ধরেই নাও ২ টা চার্জের হচ্ছে মনে, মনে আমরা ধরেই নিই যে ২ টা চার্জের যেই সাইজ সেটা হচ্ছে বা আকার সেটা হচ্ছে সমান। কিন্তু সাইজের উপর কিন্তু আসলে চার্জের তোমার এই যে কিভাবে কোন দিকে ফ্লো করবে এটা হচ্ছে একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়, একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যদি তুমি সিম্পলি চিন্তা করবে যে এখানে ৪ এখানে ৬ আছে, তাহলে যদি এভারেজ করতে চাও তাহলে ২ জনেই ৫ করে পাওয়া উচিত। হ্যাঁ? এভারেজে ২ জনেই ৫ করে পাওয়া উচিত। কারণ ৪ আর ৬ যোগ করলে হয় হচ্ছে ১০, ১০ কে ২ দিয়ে ভাগ করলে হয় ৫। সুতরাং এখানে আর ৪ থাকবে না, এখানে যাবে ৫, আর এখানে আর ৬ থাকবে না, এটা কমে ৫ হয়ে যাবে। সুতরাং তাদের মধ্যবর্তী যেই বলের মান সেটা হবে কে ইনটু, দেখো এই যে কে ইনটু এখানে ৫ বসাবা, এখানে ৫ বসাবা, আর মানে হচ্ছে ১০ সেন্টিমিটার, আর ১০ সেন্টিমিটারকে তুমি বসাবা হচ্ছে 0.1, ১০ সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার। তাহলে এখানে ভ্যালুগুলো সব বসিয়ে দিলে তুমি ইজিলি বের করতে পারবে। অ্যান্সার হবে 2.25 × 10⁻13 নিউটন। এই যে 2.25 × 10⁻13 নিউটন। অ্যান্সার হবে হচ্ছে ঘ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওগুলো দেখে তোমার কোনো উপকারে আসে, তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।